আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম একটি দেশের সরকার প্রধান কিভাবে তার দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে অপমান করতে পারে। বাড়তি কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা বললেন, সেটি পুরো বাংলাদেশকে অপমান করা বলে আমার কাছে মনে হয়। তিনি বললেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত, পুরো বাংলাদেশের মানুষ দুর্নীতিপরায়ণ। President Bangabandhu Sheikh Mujibur Rahman's his house was demolished by clear the road, get out. Who are you? They want to beat you up because you killed my brother. সেই বৈঠকটি আর হচ্ছে না। স্যার কিয়ার স্টারমার সেই বৈঠকটিতে বসতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এটা দাবি করছে লন্ডনে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে এইভাবে অপমান করা হবে, এইটা যদি জানতেন ডক্টর ইউনূস, মনে হয় না সে লন্ডনে যেত। প্রিয় দর্শক শ্রোতা, এই কথা আমি বলছি না, এই কথা অনেকেই বলছে এবং সোশ্যাল মিডিয়াগুলো ঘাটাঘাটি করলেই আপনারা সেগুলো দেখতে পারবেন যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে অনিচ্ছুক জানিয়েছেন ওই দেশের অনেকেই মন্ত্রীরা, এবং তাদের প্রধানমন্ত্রী ব্রিটিশে নাই, মানে তাদের ব্রিটিশ প্রধানমন্ত্রী সে দেশে নাই, লন্ডনে নাই, সে এখন কোথায় আছে কেউ জানে না। যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনারা শুরুতে দেখতে পেরেছেন, সম্পূর্ণগুলোই আপনাদের দেখাবো এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকতে হবে এবং মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে। তাই দর্শক, কথা বেশি বাড়াবো না, চলেন মূল ভিডিওতে ফোকাস করব। একটা অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। একটি দেশের সরকার প্রধান কিভাবে তার দেশের সামগ্রিক জনগোষ্ঠীকে অপমান করতে পারেন, এবং প্রশ্ন উত্তর পর্বে যেই প্রশ্নগুলো ছিল তার উত্তর কোনোটি দিয়েছেন দায়সারা গোছের, কোনোটি এড়িয়ে গেছেন এবং কোনোটির ক্ষেত্রে আমরা দেখলাম তিনি বেশ নার্ভাস ফিল করছেন। অনেক প্রশ্ন সেখানে ছিল, অনুষ্ঠানের মডারেটর যেমন প্রশ্ন করছিলেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, তেমনি অডিয়েন্স থেকেও নানান ধরনের প্রশ্ন আসছিল। অডিয়েন্স থেকে যে প্রশ্নটি এসেছে আমি সে বিষয়ে আগে প্রশ্ন তুলি। সেখানে ভারত ইস্যুতে একটি প্রশ্ন ছিল যে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি ধরনের সম্পর্ক চাই, এটি ভারতকে ইঙ্গিত করে করা ছিল। সেখানে প্রধান উপদেষ্টা যে উত্তরটি দিলেন বেশ মজাদার উত্তর, এবং সত্যকে কতখানি এড়িয়ে গিয়ে তিনি এই উত্তরটি দিলেন। তিনি বললেন যে কিছু ভুয়া সংবাদ মাধ্যম এবং নানান মাধ্যম থেকে অপপ্রচারের কারণে সাইবার স্পেসে অস্থিরতা সৃষ্টি হয়েছে, যা দুই দেশের মধ্যে অর্থাৎ বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই। সবাই জানি আমরা যে কিভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে, কে কার প্রতি আক্রমণাত্মক বক্তব্য কতটা দিয়েছে। হ্যাঁ, ভারতও দিয়েছে, আমরা অস্বীকার করি না, কিন্তু শুরু থেকেই 5 আগস্ট পট পরিবর্তনের পর থেকে কারা ভারতকে আক্রমণ করে অহেতুক উত্তেজনা সৃষ্টি করার জন্য নানান ধরনের আক্রমণাত্মক বক্তব্য দিয়ে আসছিলেন। অন্য রাষ্ট্রে গিয়েও নানান ধরনের আপত্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। যাই হোক, এগুলো আমরা সবাই জানি। IMF সম্পর্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে বাংলাদেশ ঋণ পেতে তাদের যে বিভিন্ন ধরনের কঠিন শর্ত মেনে নিয়েছে সে সম্পর্কে প্রশ্ন ছিল। মডারেটর তাকে আমাদের প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করছিলেন যে IMF থেকে ঋণ পেতে বাংলাদেশের মানুষদের উপরেও, মানে অধিক সংখ্যক মানুষের উপরে যে ট্যাক্স ইম্পোজ করা হলো, সে বিষয়ে আপনি কি মন্তব্য করবেন, কেন এমনটি করা হলো? এর যে উত্তর দিলেন, মানে পুরো এড়িয়ে গেলেন। এড়িয়ে গিয়ে কি বললেন, সারা পৃথিবী আমাদেরকে সমর্থন দিচ্ছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর সব রাষ্ট্র সবাই আমাদেরকে, মানে অন্তর্বর্তী সরকারকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছে, অবিশ্বাস্য সমর্থন দিচ্ছে, এটাই আমাদের নৈতিক ভিত্তি। আচ্ছা, মানুষের উপরে ট্যাক্স ইম্পোজ করা হচ্ছে, সাধারণ মানুষ কিভাবে নেবে বা কেন মানুষের উপর এভাবে সরকারের অযাচিত সিদ্ধান্ত, এই প্রশ্নের উত্তর এটি হয়। এবং তার সঙ্গে যে বাড়তি কথাগুলো আমাদের প্রধান উপদেষ্টা বললেন সেটি পুরো বাংলাদেশকে অপমান করা বলে আমার কাছে মনে হয়। তিনি বললেন যে পুরো বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত, পুরো বাংলাদেশের মানুষ দুর্নীতিপরায়ণ, প্রতিটি সেক্টর দুর্নীতিগ্রস্ত, পুরো সিস্টেম দুর্নীতির মধ্যে ডুবে আছে। আমরা তো জানি যে আমাদের সিস্টেম অবশ্যই করাপ্ট, কিন্তু দেশের পুরো মানুষ, সামগ্রিক মানুষ জনগোষ্ঠী সবাই দুর্নীতিগ্রস্ত। অবশ্যই দেশের একটি অংশ অনেক বেশি দুর্নীতিগ্রস্ত,
এবং হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার হয়েছে। এটি তো ওপেন সিক্রেট, লুকোচুরি কিছু নেই, আমরা সবাই জানি। তাই বলে নিজের কৃতিত্ব জাহির করতে যে আমি বাংলাদেশকে একটা রাইট ট্র্যাকে আনছি, আমি বাংলাদেশের জন্য এই কাজ সেই কাজ করছি, এটা বলতে গিয়ে দেশের পুরো জনগোষ্ঠীকে তিনি অপমান করবেন। প্রশ্নকর্তাদের পক্ষ থেকে যে প্রশ্নগুলো ছিল আমি 2-3টির সম্পর্কে একটু বলি। একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে আপনি যখন 8 আগস্ট বিদেশ থেকে বাংলাদেশে পৌঁছালেন এবং বিমানবন্দরে নেমেই আপনি সাংবাদিকদের বললেন আপনার কাজ হচ্ছে পুরো জাতিকে ইউনাইটেড করা। কিন্তু আমরা দেখলাম যে যেভাবে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, যেভাবে মব সৃষ্টি করা হলো, সেখানে প্রশাসনের নীরবতা দেখলাম এবং সরকার চুপ থাকলো। একটি বিশেষ গোষ্ঠী বা একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য আপনি সৃষ্টি করবেন? আমাদের প্রধান উপদেষ্টা যে উত্তরটি দিলেন তা হচ্ছে, উনি খানিকটা ভ্যাপাচাকা খেয়ে গিয়েছেন দেখেছি, একটু অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। তিনি তারপরে বলছেন যে বাংলাদেশে ওই সময় পুলিশ কোনো কাজ করছিল না। যে পুলিশ 2 দিন আগে নির্বিচারে মানুষ হত্যা করেছে, কারো ভাই, কারো বোন, কারো পিতাকে হত্যা করেছে, সেই পুলিশ রুখে দাঁড়ানোর মতন নৈতিক মনোবল তাদের ছিল না। সেই পুলিশকে আমরা জায়গায় নিয়ে এসেছি, সেই পুলিশ এখন কাজ করছে, বেশ ভালো কথা। এবং তিনি এই কথাও বলেছেন যে পুলিশ যে হত্যা করেছে তার ভিডিও ফুটেজ মানুষের হাতে হাতে, মোবাইলে, সত্য কথা। কিন্তু এ কথাও তো সত্য, যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো সেই ভিডিও তো সারা বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে, তারা লাইভ দেখেছে, কোনো টেলিভিশন লাইভ করছিল। পুলিশ নির্বিচারে মানুষ হত্যা করছিল, সেই ভিডিও মানুষ কাছে রয়েছে, তাদের সেগুলোর বিচার হবে। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি যেভাবে ভাঙচুর করা হলো তার ফুটেজে তো রয়েছে, কেন সেইগুলো দেখে অপরাধীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? নির্বাচন নিয়ে যে প্রশ্ন করা হলো মডারেটরের পক্ষ থেকে যে আপনি 2026 এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন, কিন্তু এই নির্বাচন তো দেশের অধিকাংশ রাজনৈতিক দল হাতে গোনা 2-4টি বাদে আর কেউ এই নির্বাচন এপ্রিলে মানতে চাইছে না। তারা এন্ড অফ 2024 ডিসেম্বরে নির্বাচন চাইছে। এই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? এবং আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এটা কি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হবে? আপনার কি মনে হয়? আমাদের প্রধান উপদেষ্টা যেটি বললেন, 17 বছর পর একটা ঐতিহাসিক নির্বাচন হচ্ছে, অনেকগুলো কমিশন গঠিত হয়েছে, সমস্যা কমিশন গঠিত হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে। আপনি কোথাও শুনেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন পৃথিবী আর কোথাও হয়েছে? আমরা করেছি এবং সংস্কারের মাধ্যমে তরুণরা ভোট দিতে পারবে। কি উত্তরে কি বললেন, মানে কি প্রশ্নে? এবং একই সঙ্গে আরো প্রশ্ন ছিল যে কেন ভোটারদের উপর আপনি আস্থা রাখতে পারছেন না? কেন আপনার নিয়োগ করা কমিশনের সদস্যদের পরামর্শ অনুযায়ী আপনি সবকিছু করছেন? কেন ভোটারদের নিজস্ব যে চিন্তা ভাবনা, তাদের যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনে এসেছেন এবং আসার আগে থেকে তারা বলছিলেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে তার বৈঠক হওয়ার কথা, কিন্তু সেই বৈঠকটি আর হচ্ছে না। স্যার কিয়ার স্টারমার সেই বৈঠকটিতে বসতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এটা দাবি করছে ব্রিটেনের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস। তারা আজকে এই সংবাদটিকে শিরোনাম করেছে এবং তারা বলছে যে স্টারমার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতার সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন, যিনি শেখ হাসিনার আমলে চুরি হওয়া $1 বিলিয়ন উদ্ধারের চেষ্টা করছেন। মানে ডক্টর ইউনূসের কথা তারা বলছে। মোহাম্মদ ইউনূস বলছেন, মানে ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব আছে এই অর্থ উদ্ধারে সহায়তা করার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন রাজার কাছ থেকে একটি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য, যার মূল লক্ষ্য হলো শেখ হাসিনার শাসনামলে চুরি হওয়া
বিলিয়ন বিলিয়ন ডলার উদ্ধারে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া ইউনিসের দাবি। এই অর্থের বড় একটি অংশ এখন যুক্তরাজ্যে রয়েছে। তবে তিনি জানিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার এখন পর্যন্ত তার সাথে দেখা করতে সম্মত হননি। শফিকুল আলম, যিনি প্রেস সচিব, তিনি গতকালকে একটি ভুল বোঝাবুঝির কথা বলেছিলেন। সেটা বলছিলেন যে স্যার কিয়ার স্টারমার কানাডায় থাকার কারণে তাদের এই বৈঠকটি না হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তারা চেষ্টা করছেন। তবে গতকাল, আজকে, আগামীকাল পর্যন্ত স্যার কিয়ার স্টারমার এবং আগামী পরশু পর্যন্ত স্যার কিয়ার স্টারমার ব্রিটেনেই আছেন। 14ই জুন তিনি কানাডাতে যাবেন, এরকম একটি কথা আমরা জানতে পেরেছি। এবং শফিকুল আলম আজকে রানার টিভিতে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যেটা বলেছেন যে গতকালকে একটি ভুল বোঝাবুঝির কারণে তিনি এই কথাটি বলেছেন, কারণ একজন এমপি তাকে এটি বলেছিলেন এবং সেটা তারা ক্রস চেক না করে অথবা বুঝতে ভুল হয়েছে এরকম একটা বিষয় থেকে তিনি দাবি করেছিলেন যে স্যার কিয়ার স্টারমার কানাডায় রয়েছেন। তো এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন যে লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার এখন পর্যন্ত তার সাথে সাক্ষাৎ করতে সম্মত হননি। এবং ইউনূস যেটা বলছেন, মানে একবারে ইউনূসকে কোট করে যেটা বলছে তারা, যে তার সঙ্গে আমার কোনো সরাসরি কথা হয়নি, এটা ডক্টর ইউনূসের কথা। এবং তবে তিনি আশাবাদী যে স্টারমার বাংলাদেশের সরকারের প্রচেষ্টাকে সমর্থন করবেন, কারণ ডক্টর ইউনূস দাবি করছেন যে এটা চুরি করা অর্থ। যুক্তরাজ্য সরকার জানিয়েছে যে স্টারমার ইউনূসের সাথে দেখা করার কোনো পরিকল্পনা নেই এবং তারা এই বিষয়ে আর কোনো মন্তব্য করেনি। ইউনূস বলেছেন যে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যেই বেশ কিছু সহায়তা দিয়েছে, তাদের আইনি এবং নৈতিক দায়িত্ব আরও বড় পরিসরে সহায়তা করা। তার সফরের উদ্দেশ্য হলো যুক্তরাজ্য থেকে আরও উৎসাহী সমর্থন আশা করা। মূল ভিডিওগুলো দেখার পর অবশ্যই আপনাদের রিয়াকশন, আপনাদের কমেন্ট, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনাদের ধারণা কি, এবং এই যে তিনি লন্ডন সফরে গেলেন এবং বাংলাদেশকে নিয়ে তিনি একটা মন্তব্য করেছেন যে বাংলাদেশের সব মানুষ দুর্নীতিগ্রস্ত, মানে এই যে একটা কথা বলেছেন, তো এই কথা নিয়ে কিন্তু তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং তাকে প্রশ্ন করা হয় একটা, তিনি উত্তর দেন আরেকটা। সো এই যে এই রকম কথাবার্তা, এইগুলো আসলে কেন তিনি বলতেছেন? সামনে তো তিনি নির্বাচন দেবেন এবং তিনি একটা মন্তব্য করেছেন, আমরা সেটা দেখতে পেরেছি যে তিনি কোনো নির্বাচিত সরকারের অধীনে থাকতে চান না। মানে বিএনপি যদি ক্ষমতাতে আসে, তাকে যদি রাষ্ট্রপতি বানানো হয় তাহলে তিনি থাকবেন না। এবং অনেক ধারণা করছেন যে আগামী দিনে রাষ্ট্রপতি হয়তো বা ডক্টর ইউনূসকে বানানো হবে। সো সেটাকে তিনি করবেন, হয়তো বা নির্বাচন দিয়ে তিনি দেশ থেকে চলে যাবেন, একবারে চলে যাবেন। তো যাই হোক, এখন আপনাদের কাছে কি মনে হয় লন্ডন সফরকে ঘিরে কেন্দ্র করে? অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।